আচ্ছা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আসলে এমন একজনের বাড়িতে এসেছি যিনি মানুষ কেন তাজমহল ট্রেন সব ভ্যানিশ করে দিতে পারেন, সেই জন্য একটু জিজ্ঞাসা করছিলাম আর কি। একদম ঠিক ধরেছেন, আমরা আজকে এক জাদুকরের বাড়িতে এসেছি তার সঙ্গে গল্প করতে। এবিপি লাইভ বাংলায় আজকের অতিথি পিসি সরকার জুনিয়র। ওয়েলকাম টু এবিপি লাইভ। আমরা প্রথমেই যেটা জানতে চাই যে পায়ে পায়ে ৮০, যেটা আমাদের কারোর বিশ্বাস হয় না, কিন্তু আপনার কি ৮০তে পা দিয়ে মনে হয় যে ৮০তে ৮০ও না? এই কথাটা শুনলে কিন্তু আমার বউ রাগ করবে। আমি জানি আমার স্ত্রী প্রোগ্রামটা দেখছেন, সুতরাং আমি একটু কেটেকুটি বলছি। আমি চাইছি একবার বিদায় দে মা, ঘুরে আসি। মানে ৮০তেই আবার ঘুরে আসবো। মানে ওই যাওয়ার সময় যে বলি না যাচ্ছি, আর বাড়ি থেকে মা বলতে যাচ্ছে বলতে নেই, বলো আসি, সেই আসি। আমি বারবার আসবো, অনেকবার আসবো, না ডাকলেও আসবো, জায়গায় না থাকলেও পড়ে নেবো। সেটি তো আসল ম্যাজিক। আপনাকে যেতে তো আমরা দেবই না, মানে বিদায় তো দেবই না, আসতে তো হবে এবং থাকতেও হবে। হ্যাঁ, থাকার মতো থাকতে হবে। একদম। এই তো, কিছু মনে করবে না। এই কয়েক মাস আগে যেভাবে ছিলাম, ওটাকে কি থাকা বলে? হুস, ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছি, সব কিছু পরিবর্তন হয়ে গেল। কি গো, কেমন লাগছে? আমাদের সুসময় এসছে, আমাদের সুদিন এসছে। আমরা আবার হাসবো, আমরা আবার আসবো। আমি আসি বলে আবার একা ফিরে আসবো, আবার এক থেকে শুরু করব। আমি না, আপনারা, তোমরাও, সবাই। আচ্ছা, টাইম মেশিনে করে যদি সময়টাকে পরিবর্তন করে দিতে পারতেন, পিছনে ফিরে যেতে চাইতেন, তাহলে জীবনের কোন অধ্যায়টায় এখন ফিরে যেতে চাইতেন? আরে বাবা, পেছনে ফিরে গেলে তো আবার ওই সেই কালো অধ্যায় হয়ে যাবে। আমার বক্তব্য আমি বুঝতে পেরেছি, তুমি ওই মানে বাজে বাজে সময়টা কত বলছো না? আপনার ছোটবেলা, যেটা আপনার আমাদের সবার খুব ভালো সময়, সোনালী সময়। একদম তাই, আমার ছোটবেলাটা খুব ভালো লাগে, কারণ আমি এখনো ছোট আছি। আমি পিসি সরকার জুনিয়র, আমি কোনোদিনও বুড়ো হব না। আমার বাবা কিন্তু চেষ্টা করেছিলেন বুড়ো হতে। বাবার ডাকনাম হচ্ছে বুড়ো। বাবা অনেক ম্যাজিক দেখিয়েছেন, তো ওই ম্যাজিকটা করতে পারেননি, নিজেকে বুড়ো করতে পারেননি। উনি ওই ৫৮ বছর বয়সেই মারা গেছেন। আর আমি পিসি সরকার ম্যাজিক, আমার বয়স এখন ৮০, ডট ডট ডট, চলছে চলবে। আমরা তো ম্যাজিক দেখি এবং দেখে আমাদের ভালো লাগে, ম্যাজিক আমাদের খুব অ্যাট্রাক্ট করে, কিন্তু আপনি তো ম্যাজিকের ঘরের মানুষ, সেই পর্দার পিছনের ম্যাজিকগুলো আপনি জানেন, তো আপনি প্রথম কিভাবে অ্যাট্রাক্ট হয়েছিলেন ম্যাজিকের সঙ্গে? শোনো, ম্যাজিক কিন্তু কেউ দেখে না, একদম না, এটা ভুল এক্সপ্রেশন। ম্যাজিক লোকে সাক্ষ্য দেয় যে এই অসত্যটা সত্য, এটা অসত্য নয়। কবিগুরু বলেছিলেন, ওনার ম্যাজিশিয়ান নামে যে কবিতাটা, যেটা যে হয়েই থাকে সেটা তো হবেই, ঘটলো না তবে সেটা ম্যাজিক, তবেই একদম সেই জিনিস। আমি বক্তব্যকে যা বলতে চাইছি, যে আমরা যে বেঁচে আছি, এই জীবনটাকেই আমার একটা ম্যাজিক বলে মেনে নিয়েছি। আমরা কোথায় ছিলাম, কোথায় চললাম, কি অবস্থায় আমি আমি কি প্রমাণ করতে পারবো যে আমার কোথাও লেখা নেই যে আমার নাম প্রদীপ, আমার সিরিয়াল নাম্বার আমি খুঁজে পাইনি, আমি মেড ইন হোয়ার সেটাও আমি খুঁজে পাইনি, আমার এক্সপায়ারি ডেট সেটাও খুঁজে পাইনি। আর আমি প্রমাণ করতে পারবো কি করে? আমি একটা কবিতা লিখেছিলাম, জানো তো? আচ্ছা, আমি কিন্তু মহাকবি, খেপে গেলে। হয়তো আমিই নই,
অন্য একটা কেউ। হাসপাতালে কারোর সাথে বদলি হয়ে গেছি। সেই আমিটা কি যেন কোথায়, এই আমিটা দিব্যি দেখো এই বাড়িতে আমি সেজে আছি। হয়তো আমার বাবা মোটেই আমার বাবা নন, হয়তো আমার মা আমায় পেটে ধরেননি, হয়তো আমি জন্ম নিয়েই মরে গেছিলাম। ডাক্তারেরা বাবা মাকে কিচ্ছু বলেননি। সুতরাং আমি কে, তুমি কে, কোথায় চললেন, কোথায় চললাম, কাস্তাম, কেন উপনিষদ, কেন এলাম, কি আমার কাজ জানি না। ট্রেনটা যখন শেষ স্টেশনে দাঁড়াবে নামতে হবে আমায়, কিন্তু আরে যাবোটা আমি কোথায় আমার কিচ্ছু মনে নেই। না, আমি কবি কবি হাবভাব করবো না, আমি আমি জাদুকর, যা দূর কর। একটা বদমাইশের জমানাকে আমি দূর করে দিয়েছি। আমি যেটা বলছিলাম যে ছোটবেলায় যখন প্রথম প্রথম ম্যাজিক নিয়ে ঘাটাঘাটি শুরু করলেন, ওই ওই শিল্পটার ওপর আপনার একটা আকর্ষণ জন্মালো, সেইটা কেমন ছিল? এটা গোলমেলে ব্যাপার, সবার তো একটা বাবা। আমার ধারণা ছিল আমার দুটো বাবা, একটা হচ্ছে বাড়ির বাবা আর একটা স্টেজের বাবা। স্টেজের বাবা না কি সুন্দর সাজ পোশাক করে, সেই পাগড়ি পরে যেন মহারাজা, আমি ভীষণ ভালোবাসতাম। আর বাড়ি বাবা সবসময় বকে, নাক দিয়ে জল পড়লেই এই মোচো, খালি পা কেন, যাও পড়তে যাও। বাড়ির বাবা না খালি পড়তে যেতে বলতো। আর স্টেজের বাবা আমাকে একদিনও বলেনি, আমাকে রেজাল্ট জানতেও চাইনি। আমি না সত্যি কথা বলছি, বাড়ির বাবার থেকে না স্টেজের বাবাকে খুব ভালোবাসতাম। আপনি শো করা এত কমিয়ে দিলেন কেন? এত গোটা বিশ্ব জুড়ে সবাই আপনাকে দেখতে চায়, সেখানে আপনি শোয়ের সংখ্যা কমালেন কেন? শোয়ের সংখ্যা কমায়নি, আমি আমার দেশে শো করতে চাইছি। বিশ্ব জুড়ে আমার মহাজ্যোতি সদন, এই যে মহাজ্যোতি সদনে আমি যখন শো আরম্ভ করি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 8 মাস 9 মাস 1 বছর টানা না হাউসফুল হয়। কিন্তু ওখানে যখন আমি আর অডিটোরিয়ামটা পাই না, যখন আমি ধরুন দিল্লি গেলাম বা বম্বে গেলাম বা মাদ্রাজে গেলাম, ওরা বলেন এতদিন কোথায় ছিলেন, আপনি কি ম্যাজিক ছেড়ে দিয়েছেন? আমি যে এতগুলো দিন ওই মহাজ্যোতি সদনে আমি খানি পিসিং করলাম, সেটা কিন্তু ওই অন্য প্রান্তে কেউ জানে না। আমার কোনো ছুটি নেই, আমার নেই কোনো শীত বসন্ত জরাকি যৌবন, সকল ঋতুর মধ্যেখানে আমার সিংহাসন। আমি সর্বত্র ঘুরে ঘুরে প্রতিটি দিন আমি ম্যাজিক দেখাই, একদিনও না ফাঁকি নেই। আমার বাবা যখন জাপানে মারা গেলেন, আমি তো কলকাতায় MSc পরীক্ষা দিচ্ছি। বাবার মৃত্যুর খবর শুনে আমি চলে গেলাম জাপানে। আমার দাদা, তিনি আমেরিকায় থাকেন, ইঞ্জিনিয়ার, উনিও এসছেন। বাবার কাজ অসম্পূর্ণ থেকে গেল। উনি একটা চুক্তি নিয়ে এসেছিলেন বেশ কয়েক মাসের শো হওয়ার জন্য, কিন্তু মাত্র 5 দিন শো করে উনি 6 নম্বর দিন সকালবেলায় উনি চলে গেলেন। অর্গানাইজাররা দিশেহারা, দলের অন্যান্য ছেলে মেয়েরা দিশেহারা। আমাদের কথা কি বলবো আর, পিতৃহীনতার। দেখো, আমরা গিয়ে পৌঁছলাম, দাদা বললেন এই মৃতদেহর যথাযোগ্য সৎ কাজ
যা নাকি করা দরকার আমি জ্যেষ্ঠ পুত্র হিসেবে করব। বাবাকে নিয়ে আমার দাদা কলকাতায় ফিরে এলেন মার কাছে, আর আমি জাপানে রয়ে গেলাম বাবার সেই অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করবার জন্য। আমি সেই দিন সন্ধ্যাবেলা থেকে প্রোগ্রাম শুরু করেছি, সেই দিন। কারণ এই আংটিটা আর এটা আমরা 8 পুরুষ ধারণ করে আছি, আর এই যে কালো পাথরটা এটা আমরা 2 পুরুষ, মানে বাবা এবং আমি। বাবা নাকি মারা যাওয়ার সময় এই দুটো খুলে না আমাদের দলের সব থেকে যে বয়োজ্যেষ্ঠ তার হাতে দিয়ে বলেছিলেন, আমি যাচ্ছি, তবে ফিরে আসবো। বলে বললেন, প্রদীপ আসবে, ওকে এই আংটি দুটো পরিয়ে দেবেন। এই আংটি দুটোর অর্থ কি প্রদীপ জানে। আমার ডাকনাম প্রদীপ। আমার ওপরে ভূষকালি, তলায় অন্ধকার। যাই হোক, যখন আমাকে আংটি দুটো দেওয়া হলো আমি পড়লাম, আমি বললাম, আজকে থেকেই শো আরম্ভ হবে। দ্য শো উইল নট স্টপ, দ্য শো মাস্ট গো অন। ম্যাজিক চলবে, আজকেই হবে। তাহলে সবাই অবাক, আজকেই? হ্যাঁ চলো, আমরা কাজ আবার সব গুছিয়ে গেছে। তারপরের দিন সন্ধ্যাবেলা থেকে আমার শো আরম্ভ করলাম। এই এতগুলো দিন ধরে করেছি। সেই 1971 10th জানুয়ারি আমি জাপানের হোক্কাইডো দ্বীপের সাপোরো শহরের শিবিন কাইকান, মানে সিটি হল, সেখানে প্রোগ্রাম শুরু করলাম। চললো, দর্শকের অনুরোধে আরো বাড়লো, বাড়তে থাকলো। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, দেখি ভালোবাসার এই দড়ি টানাটানিতে কে যেতে বেশি। ওরা বলছে প্রোগ্রাম চাই, আমিও বলছি আমি তো দেবার জন্যই এসেছি। ওরা ভারতবর্ষকে নতুন করে জানলো, ভারতবর্ষ দমে না। ম্যাজিক মানে তো বিজ্ঞান, সেটা আমরা জানি, সেটা আপনি আরও ভালো জানেন, কিন্তু আমাদের কাছে কিন্তু ম্যাজিক মানে একটা অলৌকিক বিষয়। তো কখনো আপনার ম্যাজিক করতে গিয়ে আপনার সঙ্গে কখনো অলৌকিক কিছু হয়েছে? আমার কাছে অলৌকিক বলে কোনো ঘটনা নেই, সব কিছুই লৌকিক, সব কিছুই বাস্তব। লোকে স্বপ্ন দেখে, বাস্তব ভিত্তিক ঘটনা, সেটা বিজ্ঞান ভিত্তিক। মানুষ স্বপ্ন দেখে কেন? আর আমার মানুষ ওই ক্যারেট অন দ্য স্টিক, সেই জন্য তো বেঁচে থাকে। আগামী দিন আমার আরো ভালোভাবে কাটবে, সেই জন্য তো আমি এগিয়ে যাবো আগামী দিনের দিকে। কষ্ট ওর পেছনে ব্যাপার, সামনে আছে সুখ, সামনে আছে আরো আনন্দের দিন, আরো ঝলমলে। সেই জন্যে আমি বলি, ম্যাজিক টুডে উইল বিকাম সায়েন্স টুমরো, আর সায়েন্স টুডে ওয়াজ ম্যাজিক ইয়েস্টারডে। আজকে যেটা বিজ্ঞান, গতকাল সেটা ছিল ম্যাজিক। আজকে যেটা ম্যাজিক, আগামীকাল সেটাই হয়ে যাবে বিজ্ঞান। আপনি এত দেশ বিদেশে বিভিন্ন অভিজ্ঞতার গল্প করছিলেন, দেশে হোক বা বিদেশে, এমন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় খুব মনে দাগ কেটে গেছে বা এখনো খুব মানে মনে আছে, যেটা গল্প করে বলার মতো, এই রকম কোনো মানুষের সঙ্গে পরিচয়? জাপানে
শহরটার নাম হচ্ছে নাগোয়া। নাগোয়া ওরা বলে, নাগোয়া। ওখানে একটা মেয়ে একটা চিঠি নাওকে দিতে গেছে। লিখেছে যে টু সোকা সান। জাপানি ভাষায় সরকার বলতে পারে না, বলে সোকা। সোকা সান, সান মানে হচ্ছে মিস্টার। মেয়েটা বললো যে ওনার হাতে দেবেন, আর কারো হাতে দেবেন না পত্রবাহককে, কারণ ওকে তো ঢুকতে দেয়নি ভেতরে। সে পত্রবাহক নিয়ে এসে যথারীতি আমার বাবার হাতে দিলেন। বাবা তো গম্ভীর মুখে চিঠিটা খুললেন, খুলে বড় বড় চোখ, এ কি, এটা প্রেমপত্র। মেয়েটা আমাকে প্রপোজ করেছে, আর সেটা গিয়ে পড়েছে গেলে বাবার হাতে। বাবা বলল, বুঝলেন যে ছেলের বয়স হয়েছে। তখন সবই গোপ উঠেছে, আর আমার কি লজ্জা, আরে বাপরে বাপ। এখনকার প্রজন্ম তারা তো এআইতে বড় হচ্ছে, এআই দেখে বড় হচ্ছে, এআইতে পড়াশোনা করছে। তো এই প্রজন্মের জন্য আপনি ম্যাজিক নিয়ে নতুন, মানে এই প্রজন্মকে যদি আকৃষ্ট করতে হয় তাহলে ম্যাজিক নিয়ে নতুন কি ভেবেছেন? নতুন প্রজন্মের জন্য নতুন ম্যাজিক তো আছেই, এবং আমি এত দ্বারা ঘোষণা করে দিয়েছি যে এই সমস্ত তাসের ম্যাজিক বা রুমাল, বল ইত্যাদি ম্যাজিকগুলো, এগুলো ইতিহাস হয়ে যাবে। বা স্টেজের মধ্যে একটা মেয়েকে কাটলাম, তাকে জোড়া লাগালাম, বা কোনো একটা মেয়েকে শূন্যে ভাসিয়ে রাখলাম, বা গায়েব করে দিলাম, এসব ইতিহাস হয়ে যাবে। আগামী দিন বা আগামী দিনে গল্প বলে কিছু থাকবে না, ছবি আঁকা বলে কিছু থাকবে না, গান গাওয়া বলে কিছু থাকবে না, নাটক করা বলে কিছু থাকবে না। সব কিছু পরিচালনা করবে এআই। একটা গল্প বলতে গিয়ে বা গল্প লিখতে গিয়ে বলবে, গল্পটা ভেবেছি, তুমি মনে মনে ভেবে নাও, মনের থেকে মনে চলে গেল, ট্রান্সফার হয়ে গেল। তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে। আর তখন এই অঘটন ঘটাটাই ঘটনা হবে, অর্থাৎ যা ঘটবার নয় সেটা যদি ঘটনা ঘটিয়ে যাওয়া যায়, সেটাই হয়ে যাবে ওদের কাছে ম্যাজিক। একটা রোবটকে যদি আমি যদি হিপনোটাইজ করতে চাই, হবে না, কিন্তু ওকে আমি শর্ট সার্কিট করতে পারি। সুতরাং বিজ্ঞান দিয়েই বিজ্ঞানকে আমার আনন্দ দিতে হবে। ভবিষ্যতে এআই হচ্ছে আমাদের জীবনী শক্তি, এবং এআই এর রাজত্বে ম্যাজিক হচ্ছে একমাত্র এন্টারটেনমেন্ট। যেটা ঘটলো সেটা ঘটবেই, সেটা ঘটলো না, এআইও পারলো না, তখন ওদের কাছে ম্যাজিক। আমার শেষ একটা প্রশ্ন, যে আমরা সবাই জানি রাজ্যে পালা বদল হয়েছে, সরকার বদল হয়েছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে নতুন সরকারের এখন কি কি ম্যাজিক দরকার? সব থেকে বড় সরকার হচ্ছে বি সরকার, তারপরে সরকার হচ্ছে পিবি সরকার, আর এখন তো চলছে পিসি সরকারের জমানা। পিবি সরকারকে আমি শ্রদ্ধা করি, খুব আশা রেখে ভরসা রাখি, কিন্তু বি সরকার তাকে আমি ঈশ্বরের মতো প্রণাম করি। জানো পিবি সরকারকে পশ্চিমবঙ্গ সরকার, আর বি সরকার সবার উপর বসে আছেন ভারত সরকার। আমাদের ভবিষ্যৎ সর্বশ্রেষ্ঠ জাদুকর বি সরকার, আর তার উত্তরসূরি পিবি সরকার। আমি তো নিছক পিসি সরকার। আপনাকে অনেক শুভেচ্ছা জানাবো, এবং হ্যাঁ, ওই যেটা দিয়ে সাক্ষাৎকার শুরু করেছিলাম, যে বিদায় কিন্তু আপনাকে আমরা কেউ দেব না, বরং আরও ম্যাজিকের অপেক্ষা করব, আরও নতুন নতুন ম্যাজিকের অপেক্ষা করব, কারণ জীবনে বেঁচে থাকতে গেলে একটা ম্যাজিক লাগে। সত্যি কথা, বেঁচে থাকতে গেলে
ম্যাজিক দরকার। ম্যাজিক ঘটছে, ম্যাজিক ঘটবে, ম্যাজিক অফুরন্ত। নমস্কার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।